তো এই গল্পের শুরুটা হয় সাপে ভরা এক বিপজ্জনক দ্বীপ দিয়ে, যেখানে 4 বন্ধু সাপ ধরতে এসেছিল। আসলে এই লোকেরা সাপ ধরে বেচে টাকা রোজগার করে, এবং আজকেও তারা এই কাজেই দ্বীপে এসেছিল। দ্বীপে পৌঁছে তারা একটি মুরগির পায়ে দড়ি বেঁধে ছোট এক সুড়ঙ্গের ভেতর ঢুকিয়ে দিল, যাতে কোনো বড় পাইথন সাপ মুরগিটাকে খেতে এলেই তারা দড়ি টেনে সাপটাকে ধরতে পারে। কিছুক্ষণ অপেক্ষার পর যখন সুড়ঙ্গের ভেতর কোনো জন্তু মুরগিটাকে ধরল, তখন তাদের মধ্যে সিনথিয়াও নামের একজন দড়ি টানতে শুরু করল। কিন্তু একটু জোর লাগাতেই দড়িটা ছিঁড়ে গেল, যাতে সিনথিয়াও সন্দেহ নিশ্চিত হয়ে গেল যে এই সুড়ঙ্গের ভেতর নিশ্চয়ই কোনো বড় সাপ আছে। তাই সিনথিয়াও তার সহযোদ্ধাদের বলল যে সে নিজে ভেতরে গিয়ে সাপটাকে ধরে আনবে এবং ইশারা পেলেই তাকে বাইরে টেনে আনতে হবে। এত কথা বলে সিনথিয়াও যখন সুড়ঙ্গের ভেতর গেল, তখন সে একটা বিশালাকার সাপ দেখল এবং সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলল। কিন্তু তখনই সিনথিয়াও লক্ষ্য করল যে এই সুড়ঙ্গটা ভেতর থেকে অনেক বড় এবং সেখানে বিপদের আভাস পাচ্ছে সে। তাই দ্রুতই সে তার সঙ্গীদের তাকে বাইরে টেনে আনতে বলল। কিন্তু তাদের মধ্যে আরবিং নামের এক মোটা লোক ভাবছিল যে সিনথিয়াও তাদের সঙ্গে রসিকতা করছে এবং এই সুড়ঙ্গের ভেতর কিছুই নেই। তাই সে সিনথিয়াওকে বাইরে টানার বদলে তার পাইকিলকি দিয়ে মজা করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর যখন সিনথিয়াও জোরে জোরে চিৎকার করতে লাগলো, তখন তার 3 সঙ্গী তাকে বাইরে টেনে আনার চেষ্টা করল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, কারণ ততক্ষণে সুড়ঙ্গের ভেতর একটা বিশাল সাপ সিনথিয়াওর দিকে এগিয়ে এসে এক মুহূর্তেই তাকে ভেতরে টেনে নিয়ে গেল। আরবিং সুড়ঙ্গের ভেতর হাত ঢুকিয়ে সিনথিয়াওকে বাইরে টানার চেষ্টা করলো, কিন্তু এক সাপ তার হাতে কামড়ে দিল। তারপর যখন তার সঙ্গীরা আরবিংকে বাইরে বের করলো, তখন তার হাতে একটা সাপ লেগেছিল, যেটাকে পরের মুহূর্তেই তারা কেটে মেরে ফেলল। কিন্তু সুড়ঙ্গ থেকে আসা কিছু ভয়ঙ্কর শব্দে তাদের মনে হচ্ছিল যে ভেতরে কোনো বিরাট দানব আছে, যা থেকে বাঁচতে তারা দ্রুতই সেখান থেকে পালিয়ে গেল। সুড়ঙ্গ থেকে আসা সেই ভয়ঙ্কর শব্দে তারা এতটাই ভয় পেয়ে গেছিল যে তারা নৌকা নিয়ে বাড়ি ফিরতে লাগলো। তখন রাতও হয়ে গিয়েছিল এবং বেশ বৃষ্টি হচ্ছিল, এবং আরবিং এই কথায় মারাত্মকভাবে স্তব্ধ হয়ে গেছিল যে তার কারণেই সিনথিয়াওর মৃত্যু হয়েছে। এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছিল। কিন্তু হঠাৎ তাদের নৌকায় একটা জোরে ধাক্কা লাগলো, যাতে তারা ভয় পেয়ে গেল। এই ধাক্কায় তাদের মনে হতে লাগলো যে হয়তো সেই দ্বীপের দানব তাদের পিছু নিয়েছে। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের নৌকায় আরেকটা ধাক্কা লাগলো, এবং এবারের ধাক্কা এতটাই বড় ছিল যে নৌকাটা সম্পূর্ণরূপে দুলে উঠল। এমনকি তাদের সঙ্গী ডাবিং পানিতে পড়ে গেল। বামিয়ান তখন নৌকার উপর উঠে দ্রুত আলো জ্বালালো, এবং আরবিং ডাবিংকে বাঁচাতে পানিতে দড়ি দিয়ে বাঁধা টায়ার ছুঁড়ে ফেলল। কিন্তু যখনই আরবিং বামিয়ানের দিকে তাকালো, তখন তার পেছনে একটা বিশাল সাপ দাঁড়িয়েছিল, যা পরের মুহূর্তেই সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর সেই সাপ পানিতে পড়ে থাকা ডাবিংকে আক্রমণ করে তাকে মেরে ফেলল। আরবিং একটা বল্লমের সাহায্যে সাপটাকে মারার চেষ্টা করল, কিন্তু সেই সাপ আরবিংকে একটা জোরালো আঘাত করে তাকে আকাশে ছুঁড়ে ফেলে এবং তার নিচে পড়ার আগেই তাকে শিকার বানিয়ে নিল। বামিয়ান সাপটার আকার দেখে এতটাই ভয় পেয়ে গেছিল যে সাপকেই প্রাণ ভিক্ষা চাইতে লাগলো যে আমার জীবন বাঁচিয়ে দাও, আজকের পর আর কখনো সাপ ধরবো না। কিন্তু তারপরও সেই সাপ নৌকায় উঠে তার দিকে এগিয়ে এলো। নৌকায় একটা ক্যামেরার পাশে সাপের কিছু ডিম পড়েছিল, এবং এই বড় সাপ সেই ডিমগুলোর পিছু পিছুই নৌকায় এসেছিল, এবং পরের মুহূর্তেই সেই সাপ বামিয়ানকেও মৃত্যুর কোলে ঢেলে দিল। খ্যার কয়েকদিন পর এক মহিলা দৌড়ে সেন নামের এক লোককে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। আসলে সেন সাপ ধরার লোক বা একজন স্নেক রেস্কিউয়ার, এবং এই মহিলার বাড়িতে একটা বিষধর সাপ ঢুকে পড়েছিল। সেই কারণেই সে সেনকে তার বাড়িতে ডেকেছে। মহিলার বাড়িতে ঢুকতেই সেন সেখানে কিছু সাপের ডিম পেল, যা মহিলার স্বামী এনেছিল, এবং সেনের ধারণা সেই সাপ এই ডিমগুলোর জন্যই এখানে এসেছে। এর মধ্যেই সেনকে ওপরের ঘর থেকে কিছু শব্দ শুনতে পেল। সে ওপরে গিয়ে দেখল যে মহিলার স্বামী এবং তার বাচ্চা ভয়ে ভয়ে এক কোনায় বসে আছে, এবং সেই বিষধর সাপ তাদের সামনে দাঁড়িয়ে। সেই সাপ সেনকেও আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু সেন তার কাজে এতটাই দক্ষ ছিল যে সে মাত্র কয়েক মুহূর্তে শুধু একটা দড়ির সাহায্যেই সেই সাপটাকে ধরে ফেলল। এবং যখন মহিলার বাচ্চা সেনকে সাপ থেকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানালো, তখন সেন বলল যে সাপগুলো খারাপ নয়, শুধু তার বাবাকে বলবে যে আজকের পর থেকে সাপের ডিম চুরি করবে না। খ্যার এরপর সেনের কাছে মাফিন নামের তার এক বন্ধু এলো, যে এসেই তার মোবাইলে সেনকে নিউজ দেখালো যেখানে কয়েকদিন আগের সমুদ্রে সেই বড় সাপের ঘটনার পর আজকে পুলিশ সমুদ্রের পাড়ে বামিয়ানের লাশ এবং কিছু জিনিসপত্র পেয়েছে। এই নিউজ দেখে সেন সময় নষ্ট না করে সরাসরি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের অফিসে চলে গেল, যেখানে সে বামিয়ানের ছবি দেখিয়ে সবাইকে বলল যে বামিয়ানের শরীরে পাওয়া দাঁতের দাগ থেকে বোঝা যায় যে এটা একটা টাইটান পাইথনের কাজ, যার দৈর্ঘ্য প্রায় 15 মিটার হবে, এবং এই ধরনের সাপ শুধু স্নেক আইল্যান্ডে থাকে। সেই কারণেই সেন ওয়াইল্ড লাইফ কনজারভেশন অর্গানাইজেশনের ক্ষমতা ব্যবহার করে সরকারকে স্নেক আইল্যান্ডকে নেচার রিজার্ভ ঘোষণা করার অনুরোধ করতে চায়। কিন্তু তখনই সেখানে বসে থাকা জাও নামের এনভায়রনমেন্ট প্রোটেকশন ডিভিশনের সিনিয়র বলল যে এটা হতেই পারে না, কারণ ইন্টারন্যাশনাল স্নেক অর্গানাইজেশনের
মতে এই ধরনের সাপ পৃথিবী থেকে 58 বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। তাই প্রমাণ হিসেবে সেন সবাইকে বামিয়ানের ক্যামেরা থেকে তোলা শেষ ভিডিও দেখালো, যাতে সেই টাইটান পাইথনকে স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং এই ভিডিও দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। এখন এই ভিডিও দেখে তারা জাওকে বলল সেনের সঙ্গে স্নেক আইল্যান্ডে গিয়ে এই ব্যাপারে তদন্ত করতে। কিন্তু যাওয়ার আগে জাও জানতে পারলো যে সেন আগে একজন সৈনিক ছিল এবং সে স্নেক কিং এর বংশধর। অন্যদিকে এক বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক পেন 4টি ডেজার্ট আইল্যান্ডের জন্য ট্যুরিজম প্রজেক্ট পেয়েছিল, যার মধ্যে স্নেক আইল্যান্ডও ছিল। পেন এই প্রজেক্টের জন্য অনেক টাকা খরচা করেছিল এবং এই সুযোগে সে জিন নামের এক লোকের কাছে এলো যে ব্ল্যাক মার্কেটে সাপ ধরে বেচে। পে জিনকে কিছু সোনার ইট দিয়ে বলল যে কোনোভাবেই সেনকে আটকাতে হবে, কারণ যদি সেন প্রমাণ করে দেয় যে দ্বীপটায় টাইটান পাইথন আছে, তাহলে সে দ্বীপের প্রজেক্টে লাগানো সব টাকা বরবাদ হয়ে যাবে। জিন বলল আমি এমন অবস্থা হতেই দেব না। এখন পরের দিন সেন জাও এবং তার বন্ধু মাফিনকে নিয়ে নৌকা করে স্নেক আইল্যান্ডে যাওয়ার জন্য রওনা হলো। কিন্তু এই ভ্রমণের সময় যখন সেন দূরবীন দিয়ে দেখলো, তখন সে জিনকেও তার গুন্ডাদের সঙ্গে সেই দ্বীপের দিকে আসতে দেখলো, যা দেখে সেন বুঝে গেল যে জিন পেনের সঙ্গে হাত মিলিয়েছে। খ্যার এখন দ্বীপে পৌঁছে জিন তার গুন্ডা দিয়ে সেখানে থাকার ব্যবস্থা করালো এবং তারা সেই টাইটান পাইথন ধরার পরিকল্পনা করতে লাগলো। কিন্তু এমন সময়ে তাদের মুতাউ নামের লোকটা একটু দূরে প্রস্রাব করতে গেলে পাশে বাঁধা তার কুকুর জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। আসলে সেই কুকুরটার কাছাকাছি ঝোপে কিছু দেখা যাচ্ছিল, তাই পরের মুহূর্তেই সে তার দড়ি ছিঁড়ে সেই ঝোপে ছুটে গেল, কিন্তু ফিরে আসলো না। এবং এই কথায় মুতাউও বেশ ভয় পেয়ে গেছিল, কিন্তু তার ভয় সাত আকাশে পৌঁছে গেল যখন কিছু একটা বড় জিনিস দ্রুত তার দিকে এগিয়ে এলো। কিছুক্ষণ পর মুতাউ লড়লড়িয়ে তাঁবুর কাছে পৌঁছালো এবং তার অবস্থা তখন বেশ খারাপ ছিল। মুতাউয়ের পেছনে একটা বিরাট কোবরাও সেখানে চলে এসেছিল এবং সেই কোবরাই মুতাউয়ের এই অবস্থা করেছিল। তখন সেই কোবরা দেখে সবাই সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু সেই কোবরা তাদের এক সঙ্গীর সামনে ফনা ফুলিয়ে দাঁড়িয়ে গেল এবং যদি সেই লোকা এখন নড়ে তাহলে কোবরা তাকে মেরে ফেলবে। তখন এক তাঁবু থেকে এক মেয়ে এবং দুই ছেলে বাইরে এলো, যারা পরস্পর ভাই বোন ছিল, এবং তারা এসেই রক পেপার সিজার খেলতে লাগলো, কারণ এই খেলায় জেতার লোকাই সেই বড় কোবরাটাকে ধরবে। এই খেলায় হাং নামের ছেলেটা জিতে কোবরা ধরার সিদ্ধান্ত নিল, যাতে সে এতটাই দক্ষ ছিল যে সে পলকে কোবরাটাকে ভরে একটা ব্যাগে ভরে জিনকে দিয়ে দিল। কিন্তু এই মধ্যে সেনও তার সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে গেল, যে এসেই জিনকে সেই কোবরাটা ছেড়ে দিতে বলল। কিছু ঝগড়াঝাটির পর জিন সেনকে বলল যে যদি তুমি আমার কাছ থেকে কোবরার ব্যাগ ছিনিয়ে নাও তাহলে তুমি এটা নিয়ে যেতে পারো। কিন্তু এমন করতে গিয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, যাতে সেন আগে সৈনিক হওয়ার কারণে জিনের ওপর ভারী পড়ছিল এবং সে মাত্র কয়েক মুহূর্তে সেই কোবরার ব্যাগটা নিয়ে নিল। তারপর তার বস মানে জিনকে পরাজিত দেখে তার গুন্ডারা সেন এবং তার সঙ্গীদের ওপর অস্ত্রতা করল, কিন্তু জিন তাদের সেখান থেকে যেতে দিল, কারণ জিন এই লড়াইয়ে হেরে গেলেও তার পরিকল্পনা এখন অন্য কিছু ছিল। অন্যদিকে সেন, মাফিন এবং জাউ কোবরাটাকে মুক্ত করে দিয়ে জায়গায় জায়গায় ঘুরে টাইটান পাইথনে থাকার প্রমাণ সংগ্রহ করতে লাগলো। এখন কিন্তু বেশ রাত হয়ে গেছিল এবং বৃষ্টিও হতে শুরু করেছিল, যা থেকে বাঁচতে সেন রাত কাটানোর জন্য জাও এবং মাফিনকে তার দাদাজি তৈরি করা কটেজে নিয়ে গেল। কিন্তু যখনই তারা কটেজের ভেতর ঢুকলো তখন সেখান থেকে পচা মাছের গন্ধ আসতে লাগলো, যা থেকে তাদের সন্দেহ হলো যে হয়তো টাইটান পাইথন এখানে এসেছিল। তাই তারা সাবধান হয়ে কটেজটা ভালো করে দেখছিলই যখন তখনই তাদের সেখানে একটা লোকের লাশ পাওয়া গেল, যা দেখে মাফিন এবং জাউ বেশ ভয় পেয়ে গেছিল। কিন্তু সেন যখন লাশটা দেখলো তখন দেখলো লাশটা অন্য কারো নয় বরং বামিয়ানের বন্ধু আরবিনের, যার পচা শরীর দেখে জাউ বলল যে এর মৃত্যু সাপে গিলে খাওয়ার কারণেই হয়েছে। তখন সেন বলল যে যখনই সিগন্যাল পাওয়া যাবে পুলিশকে আরবিনের লাশের কথা জানিয়ে দেবে, যাতে তারা শেষকৃত করতে পারে। সেই সঙ্গে তাদের কটেজের দেওয়ালে একটা বড় ফুটো পাওয়া গেল এবং তারা সেই ফুটোর সামনে কিছু জিনিসপত্র রেখে তা বন্ধ করে দিল, যাতে সাপ ভেতরে না ঢুকতে পারে। এরপর জাউ জামা বদলাতে লাগলো এবং সেন তাদের জন্য খাবার বানাতে লাগলো। কিন্তু এই মধ্যে জাউর অনুভব হলো যে যেন গোপনে কেউ তাকে দেখছে, কিন্তু সে এই কথাটা এড়িয়ে খেতে সেন এবং মাফিনের কাছে চলে গেল। খাওয়ার পর মাফিন সেনের দাদাজির একটা ছোট বাক্স থেকে টাইটান পাইথনের একটা ছবি পেল। আবার সেন এবং জাউর অনুভব হলো যে সেখানে কেউ আছে। সেন দরজা খোলার চেষ্টা করলেও দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। অন্যদিকে মাফিন পাশে পড়ে থাকা আরবিনের লাশের ওপরে ফেলা কাপড়ের ভেতর কিছু নড়তে দেখে, যাতে সে বেশ ভয় পেয়ে গেছিল। সেন লাশের ওপর থেকে কাপড় সরালে দেখলো যে সেখানে একটা বিষধর সাপ ছিল এবং সেন বুদ্ধি করে সেই সাপটাকে সেখান থেকে দূরে নিক্ষেপ করে দিল। কিন্তু ঠিক তখনই আরেকটা সাপ মাফিনকে কামড়ে দিল। তাই সেন আগুন ব্যবহার করে সেই দুটো সাপকে তাড়িয়ে দিল এবং তার সামগ্রী থেকে বিষের একটা অ্যান্টিডোট বের করলো, যাতে মাফিনের জীবন বাঁচাতে পারে। কিন্তু তার আগেই জিনের এক লোক গোপনে সেনকে একটা ইনজেকশন মেরে সাময়িকভাবে প্যারালাইজ করে দিল এবং সেই দুটো বিষধর সাপ সেন এবং মাফিনকে কামড়ে দেওয়ার জন্য তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এই ফাঁকে জিনের এক লোক জাউকে টেনে কটেজের বাইরে নিয়ে এলো এবং সেই লোকটার জাউয়ের উপর খারাপ নজর ছিল, কিন্তু সে এমন করা ঠিক আগেই সেখানে টাইটান পাইথন এসে তাকে নিজের নিবাল বানিয়ে নিল এবং জাউ
তার শিকল থেকে মুক্তি পেল। এরপর জাউ ভেতরে ঢুকে শেন এবং মাফিনের এমন করুণ অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে উঠল। কিন্তু শেনের কথায় সে কিছু খারাপ হওয়ার আগেই মাফিন এবং শেনকে অ্যান্টিডোট দিয়ে তাদের জীবন বাঁচিয়ে দিল। খ্যার, এখন পরের দিন তারা পুনরায় টাইটান পাইথন খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ল, যাতে তাদের একটা গাছে সাপের খোলস পাওয়া গেল, যা থেকে স্পষ্ট হয়ে গেল যে এই দ্বীপে টাইটান পাইথন আছে, কিন্তু তার জন্য তাদের আরও প্রমাণ সংগ্রহ করতে হবে। এই মধ্যে তাদের কাছে পড়ে থাকা ইয়ং এর অবস্থা এখন বেশ খারাপ, তাই শেন দ্রুত তাকে একটা অ্যান্টিডোট দিয়ে তার জীবন বাঁচিয়ে দিল। কিন্তু ঠিক তখনই ইয়ং এর শরীরে লাগা তরল দেখে জাউ বুঝতে পারলো যে এইসব টাইটান পাইথনই করেছে এবং দ্রুতই সে ডিমও দেবে। তাই এখন তাদের ইয়ংকে তুলে জিনের কাছে নিয়ে যেতে হলো, যেখানে তাদের মনে হচ্ছিল যে ইয়ং এর এই অবস্থা শেনই করেছে। কিন্তু তখনই ইয়ং জেগে উঠে জিনকে বলল যে এইসব এই লোকেরা নয়, বরং টাইটান পাইথন করেছে। এই শুনে জিন শেনকে তার ভাই ইয়ং এর জীবন বাঁচানোর বদলে অনেক সোনা দিল, কিন্তু শেন ইয়ং এর জীবন টাকার জন্য বাঁচায়নি, তাই সে জিনকে সোনা ফেরত দিল। শেন জিনকে বলল, যদি তুমি আমার শুকরিয়া আদায় করতেই চাও তাহলে ধরা সব সাপ ঠেলে দাও এবং এই দ্বীপ থেকে চলে যাও। কিন্তু জিন তার কথা মানতে একদমই রাজি ছিল না। তাই অনেক ঝগড়ার পর শেন বলল, যদি তুমি আমাকে আমার ভাইয়ের জীবন বাঁচানোর মূল্য দিতেই চাও তাহলে আমাকে একটা গাড়ি দাও। তখন জিন তার কথা মেনে তাকে গাড়ি দিয়ে দিল এবং শেন তার সঙ্গীদের নিয়ে গাড়ি নিয়ে চলে গেল। হ্যাঁ, এখন গাড়ি করে যাওয়ার সময় জাউ শেন এবং মাফিনকে বলল যে আমার হিসেবে টাইটান পাইথন ইতিমধ্যেই ডিম দিয়ে ফেলেছে এবং যদি সেই ডিম জিনের হাতে পড়ে যায় তাহলে একদমই ভালো হবে না। পাইথনের বাচ্চাদের বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে, তাই আমাদের সেই ডিম নিয়ে যেতে হবে, কারণ এই দ্বীপে টাইটান পাইথনে থাকার কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য এর চেয়ে ভালো প্রমাণ আর কিছু হতে পারে না। তখন শেন জাউকে বলল যে আমি স্নেকিং ফ্যামিলির বংশধর এবং সাপদের বাঁচানোই আমার উদ্দেশ্য। আমার দাদাজি বলতেন টাইটান পাইথন এই পৃথিবীতে আছে, কিন্তু আমি কখনো তার কথায় বিশ্বাস করতাম না। কিন্তু বামিয়ানের মৃত্যুর পর যখন আমি সেই ভিডিও দেখলাম তখন আমার দাদাজির কথায় বিশ্বাস হলো। তাই আমি চাই সরকার এই দ্বীপকে নেচার রিজার্ভ ঘোষণা করুক, যাতে লোকেরা এখানে এসে টাইটান পাইথনের হাতে নিজেদের জীবন না হারায়। এখন তারা এইসব কথাই বলছিল যখন হঠাৎ তাদের গাড়ির সামনে দিয়ে টাইটান পাইথন গেল, যা দেখে তারা গাড়ি নিয়ে তার পিছু নিল প্রমাণ হিসেবে তার ভিডিও করতে। কিন্তু তখনই হঠাৎ তাদের গাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো, যাতে জিনের এক গুন্ডা খং তার বোনকে নিয়েছিল। আসলে তাদের মনে হচ্ছিল যে তাদের ভাইকে শেন মেরেছে, তাই তারা শেন এবং মাফিনকে মারতে চাইছিল। কিন্তু অনেক লড়াইয়ের পর শেন হংকে এবং মাফিন মেয়েটাকে অজ্ঞান করে দিল। তারপর তারা দ্রুত জাউকে খুঁজতে বেরিয়ে পড়ল, যে একাই টাইটান পাইথনের পিছন পেছন চলে গেছে। অন্যদিকে জাউ টাইটান পাইথনের পেছন পেছন তার গুহায় পৌঁছে গেছে। গুহা থেকে পাইথনকে বাইরে যেতে দেখে জাউ টর্চের সাহায্যে নিচে দেখল, যেখানে পাইথনের ডিম দেখা যাচ্ছে, যা দেখে সে বেশ খুশি হয়ে গেল। এখন পাইথন গুহায় না থাকায় জাও একটা দড়ির সাহায্যে নিচে নেমে পাইথনের ডিমগুলো কাছ থেকে দেখতে লাগলো। কিন্তু যখনই সে পাইথনকে গুহায় ফিরে আসার অনুভব করলো, তখন সে দ্রুত তার একটা ডিম ব্যাগে ভরে নিয়ে সেই দড়ির সাহায্যে উপরে উঠতে লাগলো। কিন্তু ঠিক তখনই একটা ছেলে জাউর পা ধরে তাকে নিচে টানতে লাগলো, যে কটেজের বাইরে এসে জাউর ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল। আসলে পাইথন তাকে গুহা এনে উগড়ে দিয়েছিল এবং সে কোনোভাবে এখনো বেঁচে ছিল এবং তার জাউকে বলতেছিল যে যদি আমি মরি তাহলে তোমাকেও সঙ্গে নিয়ে মরব। কিন্তু তখনই জাউর মনে পড়ল যে সে টাইটান পাইথন খোঁজার সময় একটা সাপের কিছুটা বিষ নিজের কাছে রেখে দিয়েছিল। তখন জাউ তার পকেট থেকে সেই বিষ বের করে ছেলেটার চোখে ঢেলে দিল, যাতে সে মারাত্মকভাবে ছটপট করতে লাগলো এবং জাউ দড়ির সাহায্যে উপরে উঠে গেল। ছেলেটা ছটপটানোর সময় পাইথনের একটা ডিমও ভেঙে দিয়েছিল এবং সে জাউয়ের দড়ি দিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টাও করছিল। কিন্তু এই ফাঁকে পাইথন তার গুহায় ফিরে এসে এবং তার জোরালো পোকরে ছেলেটাকে মেরে ফেলল। এখন এসবের পর জাউ গুহা থেকে পালিয়ে ফিরে আসছিল, যেখানে পথে শেন এবং মাফিনের সঙ্গেও তার দেখা হয়ে গেল। কিন্তু জাউয়ের পেছনে সেই পাইথনও আসছিল, যা থেকে বাঁচতে শেন এবং মাফিন দ্রুত জাউকে গাড়িতে তুলে নিল এবং পাইথন থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো। তখন গাড়িতে শেন জাউকে জিজ্ঞেস করলো যে তুমি পাইথনের ডিএনএ স্যাম্পল ছাড়া আর কিছু তো নিয়ে আসোনি তো? জাউ মিথ্যে বলল যে আমি আর কিছুই আনিনি। কিন্তু শেন জানতো যে পাইথন জাউয়ের পেছন পেছন এই জন্যই চলেছে, কারণ নিশ্চয়ই সেই সেখান থেকে কিছু না কিছু নিয়ে এসেছে। সেই কারণে শেনের কথায় যখন মাফিন জাউয়ের ব্যাগ চেক করলো, তখন সেখান থেকে পাইথনের সেই ডিমটা পাওয়া গেল, যা জাউ গুহা থেকে চুরি করে নিয়ে এসেছিল। এবং শেনের কথা ছিল যে এই ডিমটা যদি পাইথনের গুহায় ফিরিয়ে না রাখা হয় তাহলে আমরা সবাই মারা যাব। কিন্তু জাও যে কোনো অবস্থাতে এই ডিমটা নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, তাই সে মাফিনের গলায় ছুরি রেখে শেনকে গাড়ি চালাতে বলল। এবং যখন পাইথন তাদের কাছ থেকে বেশ পিছনে পড়ে গেল, তখন জাও গাড়ি থেকে নেমে শেন এবং মাফিন থেকে দূরে চলে যেতে লাগলো। কিন্তু সেখান থেকে নামার আগেই জিন এবং তার লোকেরা এসে জাওকে ঘিরে ফেলল, যেখানে তাদের কথাবার্তা থেকে স্পষ্ট হয়ে গেল যে জাও আসলেও জিনের মতোই কারোর জন্য কাজ করে এবং সে শেনের সঙ্গে দ্বীপে এই জন্যই এসেছিল যে তার টাইটান পাইথনের ডিম আনার চুক্তি পেয়েছিল। এই মধ্যে জিনের লোকেরা শেন, মাফিন এবং জাওকেও ধরে গাড়ি থেকে বাইরে নিয়ে এলো। সেখানে শেন জিনকে বোঝানোর চেষ্টা করলো যে এই ডিমটা যদি ফিরিয়ে না রাখা হয় তাহলে আমাদের সবার কেউই বেঁচে থাকবে না। কিন্তু জিন তার কথা মানার বদলে শেন, মাফিন এবং জাওকে ধরে বেঁধে ফেলল। জিন, মাফিন এবং শেনকে একটা কন্টেনারের ভেতর বেঁধে তাদের উপর প্রচুর রক্ত ঢেলে দিল, যাতে সে তাদের চারার মতো ব্যবহার করে টাইটান পাইথনকে সেখানে ডাকতে পারে, কারণ জিন সেই খুনি সাপটাকে ধরতে চায়। তখন কিছুক্ষণের মধ্যেই সেই রক্তের গন্ধ পিছু নিয়ে পাইথনও সেখানে এসে হাজির হলো। কিন্তু শেন বুদ্ধি এবং সাহসিকতায় তার এবং মাফিনের দড়ি খুলে ফেলল। তারপর সে পাইথনকে ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ারই চেষ্টা করছিল,
যখন বাইরে তাঁবুতে থাকা জিন সিসিটিভি ক্যামেরা এটা দেখে বাইরে থেকে কন্টেনারের দরজা বন্ধ করে দিল এবং শেন এবং মফিন সেখানে আটকে গেল। অন্যদিকে জাও এসব দেখে ফেলেছিল, তাই সে বুদ্ধি করে তার হাত খুলে শেন এবং মফিনকে বাঁচাতে বাইরে দৌড়ল। কিন্তু জিনের গুন্ডারা তাকে ধরার জন্য তার পেছনে লাগলো। তখন জাও কোনো মতে জুংকে গলায় ছুরি রেখে নিজের নিয়ন্ত্রণে নিল এবং সুযোগ পেয়েই সেই কন্টেনারের ওপরে উঠে গেল যেখানে শেন এবং মাফিন ছিল। জাও তুর্ত কন্টেনারের উপরে বানানো জানলাটা খুলে যাতে করে বড় কষ্টে শেন এবং মাফিন পাইথন থেকে বাঁচতে বাইরে বেরিয়ে জিন এবং তার লোকেদের সঙ্গে লড়তে লাগলো। এই লড়াইয়ে হং শেনের উপর বেশ ভারী পড়ছিল, কিন্তু শেনকে মারার আগেই পাইথন তাকে শিকার বানিয়ে নিল। অন্যদিকে মাফিন ওই লড়াইয়ে ভালোভাবেই মার খাচ্ছিল, তাই সুযোগ পেয়ে সে কন্টেনারের দরজা খুলে দিল যাতে বন্দি পাইথন বাইরে বেরিয়ে সবাইকে শিকার করতে লাগলো এবং সেখানে হুড়ুহুড়ি পড়ে গেল। এই লড়াইয়ে পাইথন জিনের ভাই জুংকেও শিকার বানিয়ে নিল এবং জিন এটার জন্য শেনকে দায়ী করছিল, তাই সে শেনকে মারার জন্য তার পেছনে লাগলো। তখন জিন কাটার একটা বড় ব্লেড দিয়ে শেনকে মারার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঠিক সময়ে মাফিন জিনকে ফেলে দিয়ে শেনের জীবন বাঁচিয়ে নিল। এই ভাগে জাও দ্রুত পাইথনের ডিম নিয়ে পালিয়ে সরাসরি নৌকায় চলে এলো এবং এই দ্বীপ থেকে বেরোনোর প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু বেরোনোর আগে জিনও সেখানে পৌঁছে গেল এবং সে এসেই জাওকে মার করে অদমরা করে দিল। তারপর জিন যখনই নৌকা চালু করলো তখনই নৌকায় শেন এবং মাফিনও পৌঁছে গেল। তাদের দেখে জিন জাওয়ের গলায় ছুরি রেখে তাদের দুজনকে নৌকা থেকে নামতে বলতে লাগলো, কিন্তু জাও জিনের হাতে কামড়ে দিল এবং জিন সেই ছুরিটা তার পিঠে ঢুকিয়ে দিল। কিন্তু ঠিক তখনই শেন জিনকে আগুন নেভানোর যন্ত্র ছুঁড়ে মারল এবং তার সঙ্গে লড়াই শুরু করলো, যাতে এবারও শেন জিনকে মারারই চেষ্টা করছিল, কিন্তু মাফিন আবারও তার জীবন বাঁচিয়ে নিল। তখনই শেন দেখল যে সেই পাইথন ডিমের পেছন পেছন নৌকাতেও পৌঁছে গেছে, তাই সে পাইথনের ডিম ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল যাতে তাদের সবার জীবন বাঁচে। কিন্তু এই মধ্যে জিন ছুরি নিয়ে পাইথনের সামনে দাঁড়িয়ে গেল এবং পাইথন তাকেও মৃত্যুর কোলে ঢেলে দিল। তারপর সেই সাপ তার ডিম তুলে নিয়ে শেন, মাফিন এবং জাওকে কিছু না বলেই সেখান থেকে ফিরে চলে গেল। এখন এত কিছু হওয়ার পর জাও শেনের কাছে তার এই বোকামির জন্য ক্ষমা চাইল এবং তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানালো। এখন বাকি সব ঠিক ছিল, কিন্তু জাও জিজ্ঞেস করলো যে এই দ্বীপকে ন্যাচার রিজার্ভ করানোর জন্য তাদের কাছে কোনো প্রমাণ বাকি আছে। আসলে শেনের কাছে এখনও তার দাদা যে তোলা পাইথনের ছবি ছিল, কিন্তু শেনের কথা ছিল যে যদি কোনো জিনিসকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে তা সবার কাছ থেকে লুকিয়ে রাখাই ঠিক। সেই কারণে সে শেষ প্রমাণটাও সমুদ্রে ফেলে দিল এবং এর সঙ্গেই এই গল্প এখানেই শেষ হয়ে যায়।